দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকলো আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। যে ভারতের আপনার অল ইন্ডিয়ান প্রেস ক্লাবের যে আপনার সভাপতি গৌতম লাহিড়ী সাহেব কিন্তু একটা আলোচনাতে ওনার কথা শুনলাম যে 48 ঘন্টা পরে কি হবে বলা মুশকিল। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও আসছে বা ছবি আসছে যে ভারতীয় যে বাহিনী তারা কিন্তু সীমান্তে যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আছে তাদের যে চেকপোস্ট গুলি আছে এগুলি পরিদর্শন করতেছে। মানে তারা ওই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিছে এবং যেহেতু গত না পরশুদিন মনে হয় ওদের পার্লামেন্টে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু একটা বিবৃতিও কিন্তু আসছে। আগে যেভাবে ইয়া করে হয়তো বাংলাদেশের ব্যাপারগুলো নিয়ে একটু বলতে গেলে হালকাভাবে চিন্তা করা হয়তো, কিন্তু এবার কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে অনেক তারা সিরিয়াসলি ইয়া করতেছে, অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। যেহেতু গত কিছুদিনের মধ্যে অনেকগুলি বক্তৃতা কিন্তু আসছে, এই জন্যই তারা তাদের পার্লামেন্টে ওই জিনিসগুলি আলোচনা হয়েছে। আলোচনার কারণে কিন্তু এই জিনিসটা অনেকটা মানে আরো গোলাটে অবস্থায় আসছে। ভারত কিন্তু এখন আর আমাদের দেশের এই যে ব্যাপারগুলিরে সহজভাবে নিচ্ছে না, যা আমাদের দেশ থেকে যে ধরনের বক্তৃতা বিবৃতি আসতেছে এইগুলি এখন আর ওরা একটু সিরিয়াসলি নিচ্ছে। যে কারণেই ওই যে ভারতের যে সীমান্তে তাদের সেনাবাহিনীর লোকরা কিন্তু আর তাদের যে বিএসএফ এর বড় বড় কর্মকর্তা আছে তারা ওই সীমান্তে কিন্তু নজরদারিতে আসছিল। এই সূত্র ধরে হয়তোবা আমাদের সেনাবাহিনী প্রধান এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে একটা যোগাযোগ হয়েছে। উত্তেজনা যেহেতু একটা শুরু হয়ে গেছে, আগে ছিল রাজনৈতিক ভাবে উত্তেজনা, পলিটিক্যাল লিডাররা বলতো, ভারতের কিছু পলিটিক্যাল লিডারও কিন্তু এই আমাদের পলিটিক্যাল লিডারের বক্তব্যের পরে তারাও কিন্তু কিছু বিবৃতি দিছে কিন্তু, যেন আপনার আসামের মুখ্যমন্ত্রী বলেন বা যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবং ওরা যে গতকাল গিয়ে না পরশুদিন আমাদের যে কলকাতা হাই কমিশনার এখানে তারাও বিক্ষোভ করছে। সেই সূত্র এটা কিন্তু একটু জটিল পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে হয়তো আমাদের যে সেনাবাহিনী প্রধান বা ওই দেশের সেনাবাহিনী প্রধান, যেহেতু কি আলোচনা হয় এগুলি তো জানা মুশকিল, কারণ এটা সিক্রেট ব্যাপার। তবে এটা আমার বিশ্বাস যেটা হলো যে উত্তেজনাটা কমানোর লক্ষ্যেই ওনারা কথা বলছে, এটা আমার বিশ্বাস। কারণ কোন দেশেই কিন্তু ভারতের সেনাবাহিনীও চায় না একটা যুদ্ধ হোক, আমাদের দেশেও সেনাবাহিনী চাবে না একটা যুদ্ধ হোক। যুদ্ধটা আসলে আমাদের দেশের যারা বক্তৃতা বিবৃতি দিচ্ছে যুদ্ধটা ওনারা খেলনা মনে করতেছে। আমরা ছোটবেলা থেকে কিন্তু আমরা করতাম, আমি কি যুদ্ধ দেখছি, কিন্তু যুদ্ধ দেখার কারণে আমরা যখন আপনার 4-5 পড়ি, কলা গাছ আছে না, কলা গাছের যেটা ডাঁটা থাকে, ডাঁটাটাতে কিন্তু আমরা অস্ত্র বানাইতাম, বন্দুক বানাইয়া আমরা ওই খেলাধুলা করতাম। কিন্তু 5-7-10 জন মিলে আমরা ওই পলাইতাম জঙ্গলের ভিতরে, এদিক দিয়ে গুলি করতাম। এটা মনে হয় আমাদের এই যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওরা যুদ্ধটাকে খেলাধুলা মনে করতেছে, কিন্তু যুদ্ধটা খেলাধুলার ব্যাপার না, এটা কিন্তু ওনারা বুঝতে চেষ্টা করে না। একটা যুদ্ধ করতে গেলে কি লাগে, যে আমরা যেহেতু আমাদের 71-এর পরে আমাদের তো আর যুদ্ধ করতে হয় না কোন দেশের সাথে, আর আমরা 71-এ যখন আমরা যুদ্ধ করছি এই অস্ত্রগুলো কিন্তু আমাদের দেশের না, এই অস্ত্রগুলো কিন্তু আসছে কিন্তু ভারতের থেকে আসছে। মানে কি পর্যন্ত কত টাকা, কত কোটি, কত হাজার কোটি টাকার অস্ত্র ভারত দিছে, এবং এটার টাকা কোথা থেকে আসছে এটার হিসাব তো কোনোদিন আমরা কিন্তু পাই নাই বা শুনি নাই যে ভারত। না রফিক ভাই, আমাদেরও অস্ত্র ছিল, আমাদের এখানে যে ক্যান্টনমেন্টে অস্ত্র ছিল সেগুলো তো ছিল। আর আমাদের ক্যান্টনমেন্টের অস্ত্র ছিল, আমাদের গণবাহিনীর যে অস্ত্রগুলো ওগুলো ভারতের ছিল, বাট আমাদের সেনাবাহিনীর কিন্তু অনেক অস্ত্র ছিল। কত অস্ত্র ছিল, ওই সময় কত অস্ত্র ছিল। আরে আপনি 9 মাস যুদ্ধ করার মতো অস্ত্র কি বাংলাদেশে ছিল? যুদ্ধের গোলাবারুদ ছিল, এটা স্বাভাবিক, অল্প কিছু ছিল, ওরকম তো ছিল। আর ওই সময় আপনার ওই সময় এই যে পাকিস্তানের অবস্থা কি রফিক ভাই একটা সেকেন্ড, মাসুদ ভাই আপনি বললেন যে আমাদের এখানে ক্যান্টনমেন্টে অনেক অস্ত্র ছিল। আপনার দয়া করে কি আমাকে বলবেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশের কয়জন যুদ্ধ করছিল ওই দিন? একজন হয়তো একটা অস্ত্র নিয়ে বাইরে আসছে, অনেকে নিরস্ত্র বেরিয়ে আসছে আর্মি অফিসাররা।
নিরস্ত্র কোনো কিছু ছাড়া বেরিয়ে আসছে। তাহলে এই কিসের অস্ত্র ছিল সেনাবাহিনীগুলো আমাদের তো কাছে? পাকিস্তানি আর্মিদের দখলেই ছিল, আর সব অস্ত্রগুলো আসলে ওদের এবং আপনার এই যে রাজারবাগ পুলিশ লাইনের সমস্ত অস্ত্রগুলো পাইকাদের দখলে ছিল। আমাদের সৈন্যরা কোনো অস্ত্র নিয়ে আসতে পারে না। আসলে অস্ত্র পাইছি আমরা সব ইন্ডিয়া থেকে আর রাশিয়া থেকে শেষ পর্যন্ত। এখন এই যে এটা এই যে বললেন যে আমাদের অস্ত্র ছিল, তো ক্যান্টনমেন্ট আমাদের সেনাবাহিনী যারা ছিল ওনারা কি অস্ত্রগুলি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরোতে পারছিল? অথবা আপনি একটা পিস্তল বা একটা আপনার বন্দুক নিয়ে বের হয়েছে, ওনারা কি আপনার ওই ট্যাঙ্ক নিয়ে বের হতে পারছে? ওনারা কি মেশিন গানগুলি নিয়ে বের হতে পারছে? ওনারা তো বিচ্ছিন্নভাবে বের হয়ে আসছে। ক্যান্টনমেন্ট গুলি তো পাকিস্তানের সেনাবাহিনীর দখলে ছিল, তাই না? তাহলে অস্ত্র এই টুকটাক অস্ত্র, আর বাকি অস্ত্র তো সব ইন্ডিয়া দিছে। মানে এই 9 মাসের যুদ্ধ করতে কত হাজার কত লাখ কোটি টাকার অস্ত্র ইন্ডিয়া দিছে। তো ইন্ডিয়া কোনোদিন বলে নাই যে আমরা তোমাদেরকে এত টাকা অস্ত্র টাকা দাও, সেটা বলে নাই। বা রাশিয়া কত অস্ত্র দিছে, কিভাবে দিছে, এটা কিন্তু আমরা কেউ কিন্তু ইতিহাস জানা নাই। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অবশ্যই আছে যে বাংলাদেশে কত তখন আর কত $1 মিলিয়ন অস্ত্র বাংলাদেশকে দিছে সাহায্য, তার মধ্যে ইন্ডিয়া কতটুক দিছে বা ইয়া দিছে কতটুক, রাশিয়া কতটুক দিছে। বাংলাদেশ সরকার তো এটার জন্য পে করতে হয় না, কিন্তু আপনি কি শুনছেন যে পে করছে এটার জন্য পরবর্তী সরকার আইসা 71-এর পরে আইসা সরকার? এটা তো আপনি এই জিনিসটা কেউ আলোচনা করে না। কিন্তু অস্ত্র কোথায় ছিল আমাদের অস্ত্র আরেকজন। এখন আপনি এখন একটা জিনিস, যুদ্ধ যেহেতু রানিং একটা দেশে হচ্ছে আপনার ইয়াতে ইউক্রেন বুঝে, রাশিয়া বুঝে যে কি পর্যন্ত অস্ত্র লাগতেছে। আপনার ইউরোপ মিলে আমেরিকা মিলে সবাই মিলে অস্ত্র দিয়ে ইউক্রেনকে টিকায় রাখতে পারতেছে না। আর রাশিয়া নিজে অস্ত্র উৎপাদন করেও ওরা হিমশিম খাচ্ছে, যে কারণে আপনার কোরিয়া থেকে আনতেছে, ইরান থেকে নিচ্ছে অস্ত্র, আমরা যতটুকু শুনছি চায়না থেকে অস্ত্র নিতেছে। এখন এইগুলি এই যে যুদ্ধ খেলা যেটা আর কি, আমি যেটা বলতেছিলাম যে আমাদের সেনাবাহিনী অবশ্যই ওনারা এই ব্যাপারে সতর্ক আছে, যে কারণে হয় এখন কি আমাদের সেনাবাহিনী যোগাযোগ করলো না ইন্ডিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করছে সেটা আমরা জানি না। আমাদের সেনা প্রধানই নাকি কয়েকদিন থেকে ট্রাই করতেছে ওদের সাথে যোগাযোগ করার। তাহলে হতে পারে, এবং যদি হতে পারে ওনাদের কথা হয়েছে, হতে পারে উনি আশ্বস্ত করে, যেহেতু এটা নিয়ে একটা মানে একটা এক্সট্রিম পজিশন। কেন আমাদের সেনা প্রধান ওদের সাথে এখন আমাদের যেহেতু ঝামেলা চলছে, এখন আর এত কথা বলার কি কাজ? না, এটা আপনি বলতে পারেন। আমরা তো ইন্ডিয়ারে বয়কট করে দিছি অলরেডি, যে না আমরা ওদের খাওয়ার হুমকিও আমরাই তো দিচ্ছি। ভাই আপনারা বয়কট করতে পারেন, যদি বয়কটই করতে না পারেন, আপনি আজকে দেখেন একটা ভিডিও আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা পিনাকি রঞ্জন নামটা আমি আসলে কোনোদিন উচ্চারণ করতে চাই না বা করিও না, যেহেতু নামটা মুখে এসে গেছে। আমি বললাম এই দুইজনের নাম বলে, একজন আমেরিকা থাকে আর একজন হলো ফ্রান্সে থাকে। এই দুইজনের নাম নিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মোল্লা হুজুর টাইপের মানুষ, সে কি বক্তব্য দিচ্ছে শুনছেন আপনি? যে আমরা ওই দুইজনকে নিয়ে ওদের দুইজনকে প্রদান করে বিপ্লবী সরকার গঠন করব, ওই ভাই বলিয়া ডাকছে, পিনাকি ভাই আর ইলিয়াস ভাই। অথচ পিনাকি সাহেব কিন্তু আমি যত জানি উনি হিন্দু ধর্মাবলম্বীর আগে ছিল, এখন কি ধর্ম আছে আমি জানি না, আমরা সত্যি কথা জানি। কেউ ধর্ম নিয়ে আমার কটাক্ষ করার ব্যাপার না। আমাদের এই মুসলিম